কাশ্মীরে মানুষের দেওয়া তথ্যে ঘাটতি তৈরি হয়েছে, তাই পহেলগামের মতো ঘটনা ঘটেছে। এই মন্তব্য করছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। উদাহরণ হিসেবে কার্গিল যুদ্ধের প্রসঙ্গ টানেন তিনি বলছেন, অটল বিহারী বাজপেয়ী তখন প্রধানমন্ত্রী ছিলেন। সেই সময় স্থানীয় এক মেষপালক প্রথম খবর দিয়েছিল সেনাকে যে বহিরাগত জিহাদিরা ঘাঁটি গেড়েছে। সেই তথ্যের উপর ভিত্তি করে পাল্টা প্রত্যাঘাত করেছিল ভারতীয় সেনা। অধীর রঞ্জন চৌধুরী বলেন, একসময় জম্মুতেও স্থানীয় যুবকদের থেকে প্রচুর তথ্য পেতেন ভারতীয় সেনা জওয়ানরা, কিন্তু কোনো কারণে বঞ্চিত এই কাশ্মীরি মানুষগুলির থেকে সেই তথ্য আর পাচ্ছেন না জওয়ানরা। আর তাই পহেলগামের বৈশারানের মতো ঘটনা ঘটেছে। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। আমি সেদিনও বলেছি, আজও বলছি, টেররিস্টদের সঙ্গে লড়াই করা নিশ্চয়ই প্রয়োজনীয়তা আছে, তা নাহলে লড়াই হবে কি করে। কিন্তু কাশ্মীরের স্থানীয় মানুষের সমর্থন না পেলে এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে মোকাবেলা করতে বারবার সমস্যা তৈরি হবে। আমরা যত রোবটের কথা বলি, স্যাটেলাইটের কথা বলি, থার্মাল ইমেজের কথা বলি, ভারতবর্ষের গোয়েন্দা দপ্তর সবসময় মনে করে, গোয়েন্দা ভাবটা সবসময় মনে করে হিউম্যান ইন্টেলিজেন্স, অর্থাৎ মানুষের দেওয়া তথ্য তার উপরে কোনো তথ্য হতে পারে না। কাশ্মীরের নানা কারণে এই মানুষের দেওয়া তথ্যের ভাণ্ডার সংকুচিত হয়েছে। এই মানুষের দেওয়া তথ্যের উপর নির্ভর করেই ভারত সরকার প্রথমে জানতে পেরেছিল অটল বিহারী বাজপেয়ীর আমলে যে কার্গিলে পাকিস্তানের সেনা প্রবেশ করে ঘাঁটি গেড়ে বসে আছে। সরকার জানতে পারেনি, সেখানকার ভেড়া পালকরা, পশুপালকরা, তারা দেখেছিল কার্গিলে সন্ত্রাসবাদী পাকিস্তানের জঙ্গিরা, পাকিস্তানের ফৌজ সেখানটায় ঘাঁটি গেড়েছে। সেই খবর তারা দিয়েছিল ভারত সরকারের জম্মু কাশ্মীরের সামরিক বাহিনীকে। তবেই কিন্তু কার্গিলের যুদ্ধ, তবেই কিন্তু কার্গিল দখল হয়েছিল। কার্গিল, দ্রাস, বাতালিক সর্বত্র এইভাবেই পাকিস্তানের সেনাবাহিনী প্রবেশ করে অবস্থান করছিল। সেদিন সম্ভব হয়েছিল কেন? তার কারণ সেদিন হিউম্যান ইন্টেলিজেন্স, অর্থাৎ মানুষের দেওয়া তথ্য পরিবেশন করা হতো বা জানিয়ে দেওয়া হতো। আজকে আমি মনে করি এই বৈশারণের যে ঘটনা, সেই ঘটনা হয়তো ঘটতো না যদি মানুষের দেওয়া তথ্যের যে স্রোত, মানুষের দেওয়া তথ্যের যে সরবরাহ, সেটা যদি চালু থাকতো। ঠিক একই ঘটনা ঘটছে জম্মুতেও। সেখানেও কিন্তু একটা শ্রেণীর মানুষ ক্ষুব্ধ হয়ে আছে, যারা স্থানীয় মানুষ, যারা মনে করছে তারা বঞ্চিত হয়ে আছে, যেটাকে সাধারণত বকড়েওয়ালা বলা হয়। তাদের তথ্য কিন্তু কাজে লাগতো সামরিক বাহিনী। আজ খবর পাচ্ছি আমরা যে জম্মু সেক্টরে সেই সমস্ত বকড়েওয়ালারা, তাদের দেওয়া তথ্যের সরবরাহ কমে যাচ্ছে। ফলে আতঙ্কবাদী যারা, সন্ত্রাসবাদী যারা, তারা সামরিক বাহিনীর উপরে হামলা করবার সুযোগ পাচ্ছে। কাশ্মীরের মানুষ শুধু নয়, কাশ্মীরের মসজিদ থেকে পর্যন্ত প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান করা হয়েছিল, যেটা কাশ্মীরের ইতিহাসে কখনো হয়েছে বলে আমার জানা নাই। কাশ্মীরের মানুষের কাশ্মীরিয়া, ইনসানিয়া, সেটা তাদের নিজের সাংস্কৃতিক অঙ্গ। এখানে ধারা অদল বদলের সঙ্গে এই সংস্কৃতি কোনো সম্পর্ক নেই। এত কিছুর পরেও যেখানে সেই উপত্যকার অনন্তনাগ থেকে জম্মু পর্যন্ত মানুষের প্রতিবাদ, নিন্দার ঝড় বইছে, মসজিদ থেকে বলা হচ্ছে তোমরা আন্দোলনে সামিল হও, তোমরা বন্ধে সামিল হও,
এত সুযোগ থাকা সত্ত্বেও, এত সমর্থন থাকা সত্ত্বেও কেন আমরা এই পর্যটকদের বাঁচাতে পারলাম না? আজকে সব থেকে বড় এখানে প্রশ্ন। ফের পাকিস্তানের বিরুদ্ধে কি সার্জিক্যাল স্ট্রাইক হবে? জয়পুরের সর্বশক্তি কামান নিয়ে পাক বর্ডারের কাছে যুদ্ধ প্রস্তুতি শুরু করেছে। অধীরের মতে সার্জিক্যাল স্ট্রাইকের জন্য বর্ডারে কামান রাখার প্রয়োজন পড়ে না। এসব গল্প দেওয়া হচ্ছে। প্রস্তুতি এক জিনিস, আর কি হবে সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। এখন আলোচনা চলছে, বিশ্বের বাজারে পাকিস্তানকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে। অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। কি সার্জিক্যাল স্ট্রাইক হতে যাচ্ছে? জয়পুরের কাছে করা হচ্ছে যে সপ্তশক্তি কামান নিয়ে পাক বর্ডারে যুদ্ধ প্রস্তুতি একটা ছড়ি দেখা যাচ্ছে। দেখুন, সার্জিক্যাল স্ট্রাইক করতে তো এই বর্ডারে কামানের দরকার পড়ে না। সার্জিক্যাল স্ট্রাইক তো পাকিস্তানের বলতে গিয়ে কাউকে মেরে আসে, তার জন্য বর্ডারে কামান রাখার কোনো প্রয়োজন কখনো হয়নি। সার্জিক্যাল স্ট্রাইক একটা আলাদা কনসেপ্ট, এয়ার স্ট্রাইক একটা আলাদা কনসেপ্ট, সোজা সীমানা অতিক্রম করে প্রবেশ করা একটা আলাদা কনসেপ্ট। তো এইগুলো হলো গল্প, সার্জিক্যাল স্ট্রাইক, ঘুষকে মারুঙ্গা, এ কারুঙ্গা ও কারুঙ্গা। লেকিন কিন্তু ব্যাপার যে প্রস্তুতি এক জিনিস, হবে কি সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে কি হতে চলেছে। এখন মাপামাপি চলছে, দেখা দেখি চলছে, কি করা যায় তা নিয়ে আলোচনা চলছে। বিশ্বের বাজারে ভারতবর্ষের অবস্থানটাকে ব্যাখ্যা করার মধ্য দিয়ে পাকিস্তানকে ক্রমশ বিচ্ছিন্ন করবার চেষ্টা চলছে। একটা লড়াই, একটা দেশের বিরুদ্ধে একটা লড়াই, অনেক কিছু বিষয় থাকে। একটা থাকে ডিপ্লোম্যাটিক, যেটা ভারত সরকার করতে হবে, থাকে মিলিটারি, থাকে সাপ্লাই এবং সাপোর্ট। যেমন মনে করুন, পাকিস্তানে যখন ইন্দিরা গান্ধীর আমলে যখন যুদ্ধটা হয়েছিল, তখন আমেরিকা বিরোধিতা করেছিল। আমেরিকা পাকিস্তানের পক্ষে ছিল, রাশিয়া আমাদের পক্ষে ছিল। ইন্দিরা গান্ধীকে আমেরিকা ভয় দেখাতে চেয়েছিল, তাদের নৌবহর 7 ফ্লিট দেখিয়ে, নৌবহর দেখিয়ে যে তুমি পিছিয়ে হটে যাও। কিন্তু ইন্দিরা গান্ধী বলেছিল না, আমি পিছিয়ে হটবো না। তার জন্য সেদিনও সারা বিশ্ব জুড়ে এই যে ডিপ্লোম্যাটিক অ্যাক্টিভিটি, এটা আমাদের করতে হয়েছিল, আজও সেটা করতে হচ্ছে। তাহলে একটা যুদ্ধের অনেক দিক আছে। একটা যে ইকোনমিক্যাল, বর্ডার বন্ধ করে দেওয়া হচ্ছে, মিলিটারি, সেনাবাহিনীর মোতায়েন, ডিপ্লোম্যাটিক, কূটনৈতিক, এগুলো করার পর তারপরে বোঝা যাবে যে কখন কিভাবে আমাদের দেশ প্রতিশোধ নিচ্ছে। এবং সেই সঙ্গে সঙ্গে পাকিস্তানের পক্ষ থেকেই বা কী করা হচ্ছে সেটা জানার বোঝার সময় এখন আসে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।